আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। তাই কথা না বাড়িয়ে খাটের এক কোণে শুয়ে পড়ে। হঠাৎ মাইশা কেঁদে ওঠে। আমি ওকে কোলে নিয়ে রুমের মধ্যে হাঁটছি। হঠাৎ ফাহিম বলে, চোখের সামনে প্রাক্তনকে তার বউয়ের সাথে দেখে তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে। আচমকা এই কথা শুনে আমি দাঁড়িয়ে পড়ি। ব্যাপারটা কি হলো? আমি মনে মনে বলি, চোখের সামনে প্রাক্তনকে তার বউয়ের সাথে দেখলে অবশ্যই কষ্ট হয়। কথাটা উনি ভুল বলেনি, তবে উনি কি করে নিশ্চিত হলো নীলের সাথে আমার সম্পর্ক ছিল? আমি কিছু বলে ওঠার আগেই ফাহিম আবার বলে, আমি বুঝি প্রিয় মানুষকে হারানোর কতটা কষ্ট। তাই তোমার কষ্ট কিছুটা দূর করার জন্য তাকে তোমার চোখের সামনে থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ততক্ষণে মাইশা ঘুমিয়ে গেছে। আমি ওকে শুইয়ে দিয়ে উনাকে বললাম, আপনি কি করে জানলেন নীলের সাথে আমার সম্পর্কের কথা, আর কি ব্যবস্থা করেছেন আপনি? ফাহিম বলে, স্বামীর কাছে অতি সহজে প্রাক্তন ছিল, সেটা মেয়েরা স্বীকার করে না। কিন্তু তুমি কেন করলে? আমি বললাম, আমি তো বলিনি যে নীল আমার প্রাক্তন ছিল। আর ওই যে আপনি বললেন আপনি আমার স্বামী, তাই স্বীকার করতেই পারি। ফাহিম বলে, ও আচ্ছা, তবে শোনো, শেষবারের মতো আমি আর ঈশা 3 মাস আগে রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেখানে তুমি নীলের সাথে ছিলে, তখন দেখেছি। আমি অবাক হয়ে বললাম, এক দেখাতে আমাকে মনে রেখেছেন? ফাহিম বলে, মনে রাখার মতো ঘটনা ঘটেছিল সেদিন, তাই মনে রেখেছি। আমি আরো অবাক হয়ে বললাম, কি ঘটেছিল মানে? বুঝলাম না, বুঝিয়ে বলেন। ফাহিম বলে, নীল তোমার মুখের উপর ফুলের তোড়াটা ছুঁড়ে না মারলে হয়তো সেদিনের তোমার অসহায় মুখটা মনে থাকতো না। ওনার কথা শুনে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, তাই দেয়ালের দিকে কাত হয়ে শুয়ে পড়লাম, যাতে আমার কষ্টের সাক্ষী কেউ না থাকে। ওনার কথা শুনে অতীত মনের ভেতর চাগার দিয়ে উঠল। নীলের সাথে সম্পর্ক ছিল 1 বছরের, যদিও 1 বছর হওয়ার আগে থেকেই নীল আমাকে এড়িয়ে চলছে। 3 মাস আগে আমাদের সম্পর্কের 1 বছর হয়েছিল। সেদিন রেস্টুরেন্টে নীল আর আমি বসে আছি। নীল আসার পর থেকেই ফোন নিয়ে ব্যস্ত। আমি কোনো কথা বললে হ্যাঁ বলে যাচ্ছে। তারপর জোর করে ওর হাত থেকে ফোনটা টেনে নিতেই নীল রেগে যায়। নীল বলে, কোন অধিকারে আমার ফোন নিয়েছো? জানো না কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই? আমি বললাম, ফোনে কি এমন কাজ করছো যে আমি দেখতে পারবো না? নীল বলে, সব কথা তোমার জানার দরকার নেই। আর হ্যাঁ, তোমার সাথে সম্পর্ক সামনের দিকে এগোনো যাবে না। আমি তো ওর কথা শুনে অবাক হয়ে গেলাম। ভেবেছিলাম ও মজা করছে। তারপর আমি সিরিয়াসলি বললাম, কেন, তুমি কি আমাকে ভালোবাসো না? নীল তার উত্তর না দিয়ে বলে, আমি বিদেশে চলে যাচ্ছি। এমন সময় নীলের ফোনে কল আসায় সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবে। তখনই ওর হাত ধরে ফুলের তোড়া দিয়েছিলাম, কিন্তু ও কি করলো, অনেক লোকের সামনে আমাকে অপমান করে চলে গেল। আজকে কথাগুলো মনে পড়তেই আবার কষ্ট হচ্ছে। কিছুক্ষণ কেঁদে নিজের কষ্ট হালকা করলাম। একসময় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শাশুড়ি মায়ের সাথে সকালে নাস্তা বানাতে তাকে সাহায্য করছি। তখনই বাচ্চার কান্নার শব্দ শুনে রুমে আসতে ফাহিম বলে, রুমে আসতে এতক্ষণ সময় লাগে? কানে শুনতে পাও না নাকি যে ও কান্না করছে? আমি বললাম, আমি তো কাজ করছিলাম। ফাহিম বলে, কি যে কাজ করো জানা আছে আমার। বাচ্চা সামালতে পারে না, তার আবার বড় বড় কথা। ওনার কথার উত্তর না দিয়ে মাহিরাকে কোলে নিলাম। সাথে সাথে ওর কান্না বন্ধ হয়ে গেল। আমি মাহিরাকে নিয়ে রুম থেকে বেরোতে যাব, তখনই উনি বলে, এই মেয়ে, এই তুমি নিজেকে কি খুব চালাক মনে করো? হ্যাঁ, মাহিরাকে নিয়ে চলে গেলে একটু পর মাইশা কাঁদবে, তাতে আমার ঘুম হবে না, তাই মাইশাকে রেখে যাচ্ছ। আমি বললাম, না মানে, ও তো ঘুমোচ্ছে। ফাহিম বলে, ও ঘুমোচ্ছে বলে কি ওকে দেখতে হবে না? যদি আমার মেয়েদের দায়িত্ব নিতে না পারো, তাহলে বাড়ি থেকে বিদায় হও। কোনো সৎ মা আজ পর্যন্ত ভালো হয়নি, আর এ যুগে উনি আসছে, যত সব। আমি ওনার কথা শুনে বাচ্চা দুটোকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। সকাল সকাল ওনার খারাপ ব্যবহার, আবার এদিকে নীলের মুখ দেখা, মনে হচ্ছে আমার কলিজায় কেউ যেন ছুরি ধরে আছে। নিজের চোখের জল আর ধরে রাখতে পারলাম না। এদিকে মীরা ঘুম থেকে উঠে আমার কাছে এসে আমার চোখে পানি দেখে বলে, আপু, তুই কান্না করছিস কেন? আমি বললাম, আরে না, চোখে মনে হয় কি যেন পড়েছে। মীরা বলে, মিথ্যে বলছিস তুই, ফাহিম ভাইয়া নিশ্চয়ই তোকে কিছু বলেছে, তাই তো? আমি চুপ করে রইলাম, কিছু বললাম না। মীরা বলে, কেন শুধু শুধু এই বিয়েটা করলি? আমি বাচ্চাদের দেখিয়ে বললাম, এই যে দেখছিস 2টি ফুল, তুই তো জানিস ছোট বাচ্চা দেখলেই আমার কোলে নিতে ইচ্ছে করে, আর আমি তাকেও দেখিয়ে দিতে চাই যে আমিও ভালো আছি। মীরা বলে, সে কে ছিল? আমি বললাম, বাদ দে, তুই একটু ওদের কাছে বস, আমি একটু কাজ শেষ করে আসছি। মীরা বলে, আচ্ছা। এমন সময় কলিং বেলের শব্দ শুনে শাশুড়িমা দরজা খুলে দেয়। আমি সেদিকে ধ্যান না দিয়ে নিজের কাজে মন দেই। একসময় আমি কাজ শেষ করে ড্রয়িং রুমের দিকে আসতেই দেখি আমার বাবা মা, মীরার বাবা মা এবং নীলের মা বাবাও এসেছে। সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার মা বাবাকে দেখে তো আমার ভয় করছে, কারণ তারা নীলকে চেনে। তারা নীলকে দেখলে তো মীরা সব জেনে যাবে। এখন কি করব ভেবে পাচ্ছি না। সবার সাথে দেখা হওয়ার আগে আমার নীলের কাছে যাওয়া উচিত।
ও যাতে আমার মা বাবার সামনে না যায়। এমন সময় ফাহিমের সাথে নীল ড্রয়িং রুমে প্রবেশ করতেই আমার বাবা বলে, তুমি আমার মেয়েকে ঠকিয়ে মীরাকে বিয়ে করেছো? তোমার লজ্জা হওয়া উচিত। যে মেয়েকে ঠকিয়েছো আবার তার বোনকে বিয়ে করেছো। তোমার বাবা মাকে দেখে তো মনে হয় ভদ্রলোক, কিন্তু ছেলেকে ঠিকমতো শিক্ষা দিতে পারেনি। বাবার কথা শুনে মীরার মা অবাক হয়ে বলে, এসব কি বলছেন? এই ছেলের সাথে ইবার সম্পর্ক ছিল? বাবা বলে, হ্যাঁ, ইবা আমাদের কাছ থেকে কখনো কোনো কিছু লুকিয়ে রাখেনি। ওদের সম্পর্কের কথা জানানোর পর আমি ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নেই, সব ভালো শুনি। তারপর বিয়ের ব্যাপারে কথা বলার জন্য পরিবারের কাছে যাব, তখনই ইভা জানায় ও নীলকে বিয়ে করবে না। তখন বুঝতে না পারলেও এখন বিয়ে না করার কারণ বুঝলাম। তোমার মতো ছেলেকে বিয়ে না করে ভালোই করেছে আমার মেয়ে। নীলের বাবা মা আমার বাবার কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে, তারা কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। মীরার বাবা বলে, ছি ছি ছি, তোমাকে আমার মেয়ের জামাই ভাবতেও লজ্জা করছে। ফাহিম বলে, আঙ্কেল, যা হবার হয়ে গেছে, এখন ওদের বিয়ে মেনে নেন, ওরা সুখী হবে। মীরার বাবা বলে, অসম্ভব। যে ছেলে ইবার ভালোবাসার মূল্য দেয়নি, ও কি করে সংসারের মূল্য দেবে? ফাহিম বলে, দেখুন আঙ্কেল, নীলের অতীত ইভা আর বর্তমান মীরা। অতীতের কথা ভেবে বর্তমান নষ্ট করা ঠিক না। আর হ্যাঁ, এখন এবার বিয়ে হয়ে গেছে, ও কিন্তু নীলের জন্য বসে থাকেনি। তাহলে নীল বিয়ে করলে ক্ষতি কি? মীরা সবকিছু মেনে নিয়ে সংসার করলে আপনাদের সমস্যা থাকার কথা না। আমি এতক্ষণ দাঁড়িয়ে মীরাকে লক্ষ্য করছিলাম। নীলের সাথে আমার সম্পর্কের কথা মীরা জানার পরেও কিছু বলছে না কেন? খুব স্বাভাবিক হয়ে আছে কেন? আমি মীরার পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, আমার সাথে একটু এদিকে আয় তো। মীরা বলে, কেন? আমি বললাম, আগে আয়, তারপর বলছি। তারপর মীরাকে নিয়ে আমার রুমে এসে জিজ্ঞেস করলাম, নীলের সাথে কি তুই সংসার করতে চাস? মীরা বলে, হ্যাঁ চাই, ওকে আমি ভালোবাসি। আমি বললাম, আমার সাথে নীলের সম্পর্ক ছিল, সেটা তোকে বলে তোদের মধ্যে কোনো ঝামেলা করতে চাইনি। আমি জানতাম না আজ বাবা মা আসবে, নয়তো কেউ জানতো না আমাদের সম্পর্কের কথা। কিন্তু তুই বিশ্বাস কর, নীল তোকে সত্যিই ভালোবাসে। হঠাৎ মীরা আমাকে চমকে দিয়ে বলে, আমি তো আগে থেকেই জানতাম তোদের সম্পর্কের কথা। ওর কথা শুনে আমি যেন আসমান থেকে পড়লাম। কি বলছে ও? আমি অবাক হয়ে বললাম, কি, তুই আগে থেকে জানিস? মীরা বলে, না মানে ওই আর কি। আমি বললাম, মীরা, তুই সত্যি কথা বলতো, তুই আমাদের সম্পর্কের কথা জানিস? আমার কথা শুনে মীরা চেঁচিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ জানতাম, তোর সাথে নীলের সম্পর্ক ছিল। নীলকে একদিন কলেজে দেখেছি, তারপর থেকে ওকে ভালো লাগতে শুরু করে। তখন থেকে মনে মনে ঠিক করি, যেভাবে হোক নীলকে আমার করে ছাড়বো। কিন্তু ও কিছুতেই আমার সাথে সম্পর্কে রাজি হচ্ছে না। তাই আমি সুইসাইড করতে যাই, তখন নীল বাধ্য হয়ে রাজি হয়। কিন্তু সম্পর্কের কিছুদিনের মধ্যে বাবা আমার বিয়ে ঠিক করে। ওর পুরো কথা শোনার আগেই আমি ওর গালে ঠাস করে থাপ্পড় দিলাম, সাথে এটাও বললাম, তুই কোনোদিন আমার সামনে আসবি না। এবার বুঝতে পারলাম নীলের ভুল থাকলেও পুরো দোষ মীরা করেছে। শুধু শুধু নীলকে সবাই খারাপ ভাবছে, এটা হতে দেওয়া যাবে না। তাই মীরাকে নিয়ে ড্রয়িং রুমে সবার সামনে গিয়ে বললাম, নীলের কোনো দোষ নেই, একটা ভুল বোঝাবুঝির জন্য এসব হয়েছে। তোমরা কেউ নীলের সাথে খারাপ ব্যবহার করো না। মা বলে, কি এমন ভুল বোঝাবুঝি হয়েছিল যে তোর সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে? আমি বললাম, মা থাক না এসব, নীলের সাথে সম্পর্ক ওটা পুরনো কথা। এখন আমার সংসার হয়েছে, দুটি বাচ্চা আছে, সব মিলিয়ে আমি খুব সুখে আছি। নীলের মা বাবার উদ্দেশ্যে বললাম, আঙ্কেল আন্টি, আপনারা ওদের বিয়ে মেনে নেন, মীরা আপনাদের বাড়ির খুব ভালো বউ হবে। নীলের বাবা বলে, আমি আমার ছেলের হয়ে সবার কাছে ক্ষমা চাচ্ছি, ও যে দোষ করেছে। আমি বললাম, ব্যাস, আর কিছু বলতে হবে না, কারোর কোনো দোষ নেই, সব ভাগ্যের দোষ। মীরার বাবা বলে, আচ্ছা মা, তোর কথা মেনে নিয়ে ওদের বিয়ে মেনে নিলাম। তারপর সবাই চা নাস্তা করে চলে যাচ্ছে, ঠিক তখনই নীল আমাকে ডেকেছিল। কিন্তু আমি কথা না বলে নিজের রুমে এসে খুব কাঁদলাম। কেন মীরা আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিল? ওর কি ক্ষতি করেছিলাম আমি? ও আমার সাথে এমন করলো কেন? মীরার কথাগুলো এখনো আমার কানে বাজছে। খুব কষ্ট হচ্ছে, নিজের আপন মানুষ এভাবে ঠকালো। এমন সময় আমার কাঁধে কারোর হাত রাখার অনুভূতি পেয়ে পেছনে তাকিয়ে দেখলাম, দেখি উনি বাচ্চাদের কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ফাহিম বলে, যা হবার হয়ে গেছে, এখন থেকে তুমি নতুন জীবন শুরু করবে, দুটি মেয়ের মা তুমি, সেটা ভুলে যেও না। এই বলে মাহিরা মাইশাকে আমার কোলে দিয়ে চলে গেল। আমি মেয়েদের কপালে চুমো দিয়ে আমার বুকের সাথে জাপটে ধরলাম। সত্যি বলতে বাচ্চাগুলো বুকে আসতেই সব দুঃখ কষ্ট যেন এক নিমেষেই উধাও হয়ে গেল। সারাদিন বাচ্চাদের নিয়ে আর শাশুড়ি মায়ের সাথে আড্ডা দিয়ে কাটলো। রাতের দিকে উনি অফিস থেকে ফিরলে সবাই একসাথে বসে ডিনার করে নিলাম। মা খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেল। আমি বাচ্চাদের ঘুম পাড়াতে ব্যস্ত হয়ে পড়লাম। ফাহিম বারান্দায় দাঁড়িয়ে আছে। একসময় বাচ্চাদের ঘুম পাড়িয়ে আমিও বারান্দায় গেলাম। বারান্দায় গিয়ে দেখি উনি সিগারেট খাচ্ছে। এই দুদিনে ওনাকে দেখে এটা বুঝলাম উনি খুব সিগারেট খায়। আমি বললাম, একটার পর একটা সিগারেট খেয়ে কি নিজেকে মহাপুরুষ মনে করেন? ঘরে দুটি বাচ্চা আছে, সেদিকে কোনো খেয়াল নেই। ফাহিম বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টেনে যাচ্ছে।
হঠাৎ আমার কথা শুনে পেছনে ঘুরে তাকাতেই ওর হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দিলাম। এটা দেখে ফাহিম খুব রেগে যায়। ফাহিম বলে, তুমি এটা কি করলে? এখন এত রাতে সিগারেট কোথায় পাবো? আর মাত্র একটা সিগারেট আছে। আমি বললাম, যা করেছি বেশ করেছি, এখন রুমে গিয়ে ঘুমান। ফাহিম বলে, মুডটাই খারাপ করে দিল। আমি বললাম, আপনার মুড ভালো থাকে নাকি? সবসময় তো দেখি গোমরা মুখ নিয়ে ঘুরে বেড়ান। ফাহিম বলে, যতক্ষণ সিগারেটের ধোঁয়া উড়িয়ে ঈশাকে ভুলে থাকি ততক্ষণ আমার ভালো লাগে। আমি বললাম, আচ্ছা সত্যি কি ভুলে থাকা যায়? সারাদিন ভুলে থাকলেও দিন শেষে কিন্তু তাকে মনে পড়বেই, কিন্তু কেন এমন হয়? ফাহিম বলে, সব নিয়তির খেলা। আমি বললাম, বড় নিষ্ঠুর এই নিয়তি, আপন জনকেও চিনিয়ে দেয়। ফাহিম বলে, শোনো। আমি বললাম, বলেন। ফাহিম বলে, চিঠিটা পড়ো। আমি বললাম, মুখে বললেই তো পারেন, আবার চিঠি লেখার কি দরকার ছিল? ফাহিম বলে, বেশি কথা বলো না, এই বলে আমার হাতে চিঠিটা ধরিয়ে দেয়। আমি একটু অবাকই হলাম। তারপর বারান্দার লাইট অন করে চেয়ারে বসে চিঠিটা পড়া শুরু করলাম। ইভা, আমি জানি না কি করে বললে তুমি আমাকে ক্ষমা করবে, তবুও প্রথমে বলছি, আমাকে ক্ষমা করে দাও। আমি চেয়েছিলাম তোমাকে মীরার ব্যাপারে বলতে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। তোমাকে ভালোবাসি না, ভালো লাগা ছিল, সেটা মীরা আমাকে বারবার বুঝিয়েছে। তবে আমি তোমাকে ভালোবাসি, সেটা মীরাকে বিয়ে করার পর বুঝেছি, এবং মীরা তোমার খালাতো বোন সেটা বিয়ের পর জেনেছি। মীরা তোমার মতো করে আমাকে বুঝতে পারে না, তোমার মতো ও কোনোদিন ভালোবাসতে পারবে না। তুমি বিশ্বাস করো, আমি মীরাকে ইচ্ছে করে বিয়ে করিনি। সারা দিন রাত আমাকে কল করে আমাকে পাগল করে দিয়েছে। তোমাকে দেখে আমার খুব কষ্ট হয়, অনেক বেশি। 2 দিন তোমার বাসায় ছিলাম, আমার যে কতটা কষ্ট হয়েছে তা তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে আর কিছু বলার ভাষা নেই আমার, শুধু বলবো তুমি আমার মতো বেমানের জন্য কষ্ট পেও না, নিজের সংসার নিয়ে ভালো থাকো। ইতি। চিঠিটা পড়তে পড়তে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কেন আমার সাথে এমন হলো? কখনো কারোর ক্ষতি করিনি আমি, তাহলে আমার মনকে ক্ষত বিক্ষত করলো কেন? এমন সময় ফাহিম আরেকটা সিগারেট খাচ্ছে, হঠাৎ সেটা ছিনিয়ে নিয়ে মুখে দিলাম। সিগারেটে একটা টান দিতে না দিতেই কাশতে কাশতে আমার দম বন্ধ হয়ে আসলো। এটা দেখে ফাহিম আমার হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে বলে, ইভা, তুমি কি পাগল হলে? জানো না সিগারেট কতটা ক্ষতিকর? আমি কান্না করতে করতে বললাম, আপনিও তো খান, আপনার কিছু হয় না? ফাহিম বলে, আমি আর তুমি এক না। আমি বললাম, কিন্তু কষ্টগুলো তো কিছুটা এক। ফাহিম কি বুঝে আমার হাত ধরে রুমে এনে বাচ্চাদের দেখিয়ে বলে, আমাদের সব কষ্ট ভুলিয়ে দেবে, এই যে দেখছো এই 2টি ফুল। বাচ্চাদের মুখের দিকে তাকাতেই আমি শান্ত হয়ে গেলাম। আমি বললাম, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি যে মা, সন্তানদের জন্য মায়েদের সব কষ্ট ভুলে থাকতে হয়। আমি আর কারোর জন্য কষ্ট পাবো না। চোখের পানি মুছে রান্নাঘরে চলে গেলাম। তারপর দুধ হালকা গরম করে ফিটারে ভরে রুমে আসতেই ফাহিম আমাকে দেখে হাসছে। এই 2 দিন এই বাড়িতে এসেছি, আজ এই প্রথম ওনার মুখে হাসি দেখলাম। হাসলে কি সুন্দর লাগে ওনাকে। আমি বললাম, আপনি হাসছেন কেন? ফাহিম বলে, ঘড়ি দেখেছো, রাত 2টো বাজে। এখন তুমি ওদের জন্য দুধ গরম করে এনেছো, কিন্তু ওরা তো ঘুমোচ্ছে। আমি বললাম, ওদের খিদে লেগেছে, মায়েরা জানে কখন সন্তানের খিদে পায়, বুঝেছেন? এতে হাসি পাওয়ার কিছু হয়নি। ফাহিম বলে, তাই বুঝি, দেখি তো ওদের খিদে লেগেছে নাকি। আমি কোনো কথা না বলে ওদের মুখে ফিটার ধরতেই ওরা দিব্যি দুধ খাচ্ছে। ফাহিম ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমি বললাম, দেখলেন তো, মায়েরা বুঝতে পারে কখন সন্তানের খিদে পায়। ফাহিম বলে, সাথে এটাও বুঝলাম যে তুমি অনেক ভালো। আমি বললাম, আপনি ঘুমান, সকালে অফিসে যেতে হবে। ফাহিম বলে, এই বলে সে ঘুমিয়ে পড়ে। বাচ্চাদের খাইয়ে দিয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। রাতে প্রচণ্ড গরম লেগেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো শরীর ঘামে চুপচুপ করছে আর খুব অস্বস্তি লাগছে। তাই সকাল সকাল গোসল করেছি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করছিলাম। তখনই ফাহিম ফ্রেশ হয়ে রুমে এসে আমাকে দেখে। আমাকে দেখা মাত্রই হঠাৎ আমার গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। আমি কিছু বুঝে ওঠার আগেই শাড়ির আঁচল ঘাট থেকে ফেলে দিয়ে আমাকে ধাক্কা মারলো। তখনও পুরোপুরি শাড়ি পরা হয়নি আমার, তাই ধাক্কা খাওয়ার সাথে সাথে শাড়িতে পা পেঁচিয়ে পড়ে গিয়ে কপালটা ঠুকে গেল খাটের পায়ার সাথে। ব্যথায় মুখ থেকে স্পষ্ট সুরে বেরিয়ে এলো, উফ। এদিকে কপালটার সাথে সাথে ফুলে গেল আর গালে 5 আঙ্গুলের দাগ বসে গেল। আমি কোনো রকম শাড়িটা শরীরের সাথে জড়িয়ে উঠে দাঁড়ালাম। ফাহিম বলে, আমার উপর স্বামীর অধিকার দেখাবে না এবং আমার রুমের কোনো কিছুতে আমার অনুমতি ছাড়া হাত দেবে না। সেটা নিশ্চয় বিয়ের প্রথম দিন বলে দিয়েছিলাম তোমাকে, তাহলে কোন সাহসে এই শাড়ি পরেছ? আমি ছলছল নয়নে ওনার দিকে তাকিয়ে বললাম, না মানে? ফাহিম বলে, না মানে কি? হ্যাঁ, তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র আমার মেয়েদের মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করতে, দামি শাড়ি পরে সেজেগুজে বসে থাকার জন্য না। আমি বললাম, আমার কথাটা শুনুন। ফাহিম বলে, তোমার কি কথা শুনবো? ঈশার সাথে আমার 5 বছরের সম্পর্ক ছিল, সেখানে তুমি এসে ওকে ভুলিয়ে দিতে পারবে না।
আর কোনোদিন যেন না দেখি ঈশার শাড়ি বা গহনা পরতে। আমি বললাম, আমি জানতাম না এটা ঈশা আপুর শাড়ি। ফাহিম বলে, জানো না মানে কি? মিথ্যা বলার জায়গা পাও না? আলমারিতে আমার আর ঈশার জামা কাপড় ছাড়া আর কারো জামা কাপড় নেই। তাহলে? আমি বললাম, সত্যি বলছি, বিয়ের সময় যে কয়টা শাড়ি দিয়েছেন সেগুলো ওয়ার্ড্রবের ভেতরে রেখেছি, সেখান থেকে এই শাড়িটা নিয়েছি। আলমারি থেকে কোনো শাড়ি বের করে নিয়ে আমি ভেবেছিলাম এটাও হয়তো আপনি দিয়েছেন। বিয়ের পর বাবার বাড়িতে যাওয়া হয়নি, তাই আমার কোনো জিনিস নিয়ে আসতে পারিনি, নয়তো এই শাড়ি পরতে হতো না। ফাহিম বলে, মায়ের থেকে শাড়ি নিতে পারোনি? আমি বললাম, মা ঘুমাচ্ছিল আর বৃষ্টিতে আমার শাড়ি শুকায়নি। ফাহিম যত সব বলে অফিসে চলে যায়। উনি চলে যাওয়ার পর আমি ডুকরে কেঁদে উঠি। সত্যি বলতে ঈশা আপুর শাড়ি পরে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার জন্য উনি আজকে আবার কষ্ট পেল। হয়তো বিশ্বাস করেনি যে আমি জেনে বুঝে শাড়ি পরিনি। ভাগ্য এতটাই খারাপ যে মনে হচ্ছে কারোর ভালোবাসা পাবো না। নিজের কষ্ট নিজের মধ্যে রেখে মাকে কল দিলাম। কল রিসিভ হতেই আমি বললাম, হ্যালো মা। মা বলে, কি রে, কি হয়েছে তোর? আমি বললাম, কই কিছু না তো, তুমি কাউকে দিয়ে আজকেই এখনই আমার সব জিনিস পাঠিয়ে দাও। মা বলে, আচ্ছা দেব, কিন্তু তোর কি হয়েছে? কণ্ঠটা কেমন যেন লাগছে। আমি বললাম, মা কিছু হয়নি, বাসার সবাই ভালো আছে? মা বলে, হ্যাঁ আছে। আমি বললাম, এখন রাখছি, পরে কথা হবে। এই বলে ফোন কেটে দিলাম। মায়ের সামনে বেশি কথা বললে নিজের কষ্ট চেপে রাখতে পারতাম না, কিন্তু মা ঠিক বুঝে গেছে আমার কষ্ট হচ্ছে। এদিকে আমার চোখের পানি দেখে মাহিরা কেঁদে ওঠে। ওর কান্না দেখে আমি চোখ মুছে ওকে কোলে নিয়ে বললাম, আমার শোনা মা, কাঁদে না, দেখো তোমার মা হাসছে, তুমি আমার ভালো মেয়ে তো, হাসো। মাহিরার সাথে কথা বলতে বলতে মাইশাও ঘুম থেকে উঠে গেছে। বাচ্চাদের শাশুড়ি মায়ের কাছে দিয়ে দুধ গরম করে ওদের খাইয়ে দিতে দিতে মা আমার সব জিনিস পাঠিয়ে দিয়েছে। ঈশা আপুর শাড়ি চেঞ্জ করে নিজের একটা 3 পিস পরে নিলাম। উনি সকালে না খেয়ে অফিসে চলে গেছেন। হয়তো সারাদিন রাগ করে কিছু খাইনি, আমার ভুলের জন্য উনি শাস্তি পাচ্ছেন, তাই আমিও না খেয়ে আছি। সারাদিন রুমে ভালো লাগছে না, তাই সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে মায়ের রুমে তার সাথে বসে গল্প করছি। এমন সময় ফাহিম বাড়িতে ফিরে কাউকে দেখতে না পেয়ে ডাকতে শুরু করে, মা, ও মা, কোথায় তুমি? মা বলে, সন্ধ্যাবেলায় কি এই বাড়িতে ডাকাত পড়েছে যে তুই চিল্লাপাল্লা শুরু করেছিস? ফাহিম বলে, বাসা পুরো ফাঁকা ফাঁকা লাগছে কেন? আর সবাই কোথায়? মা বলে, আমার রুমে আছে, চলে আয়। মায়ের রুমে আমাকে দেখে বিছানার উপর অনেকগুলো শপিং ব্যাগ রেখে বলে, ব্যাগে কয়েকটা ড্রেস আছে, সেগুলো দেখে নাও, পছন্দ হয় কিনা, নয়তো চেঞ্জ করে আনবো। আমি মাকে উদ্দেশ্য করে বললাম, মা, আপনার ছেলেকে বলে দেন আমার ড্রেস লাগবে না। মা বলে, তোরা তোদের রুমে গিয়ে যত ইচ্ছে ঝগড়া কর, আমার রুম থেকে এখন যা। আমি বললাম, মা, আমি আপনার কাছে ঘুমাবো। আমার কথাটা শুনে ফাহিম বাচ্চাদের কোলে নিয়ে নিজের রুমে চলে গেল। অমনি আমার মেয়েরা কান্না শুরু করে দিল। শাশুড়ি মা মুচকি হেসে শপিং ব্যাগগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে রুমে পাঠিয়ে দিল। সকালে আমাকে রাগ দেখিয়ে অনেকগুলো কথা শোনালো, থাপ্পড় মেরে ধাক্কা পর্যন্ত মেরে ফেলে দিল। তাই আমিও এখন একটু রাগ দেখাবো। এইসব ভেবে রুমে গিয়ে শপিং ব্যাগগুলো বিছানার উপর ছুঁড়ে মেরে ওনাকে বললাম, দামি শাড়ি পরে সেজেগুজে বসে থাকার কোনো ইচ্ছে নেই আমার। আমার অনুমতি ছাড়া আমার জন্য কোনো জিনিস কখনো আনবেন না। আমার রাগ দেখে ফাহিম বলে, আমার সাথে রেগে কথা বলবে না একদম। আমি বললাম, আপনার সাথে কথাই বলবো না, তাহলে হবে তো? ফাহিম বলে, বেশি বোঝো তুমি, তাই না? আমি বললাম, কথা বললেও দোষ, আবার কথা না বললেও দোষ? ফাহিম বলে, হ্যাঁ, কোনো কথা না, খাবার বারো, যাও। আমি কথার উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। টেবিলে খাবার বেড়ে রেখে আবার রুমে চলে আসি। আমি আসতেই ফাহিম বেরিয়ে গেল। একটু পরে দেখি ফাহিম একটা প্লেটে খাবার নিয়ে রুমে চলে আসে। ফাহিম বলে, খেয়ে নাও। আমি বললাম, খাবো না। ফাহিম বলে, আমাকে দিয়ে বেশি কথা বলিও না। আমি বললাম, আপনাকে তো বলিনি আমার সাথে কথা বলতে। ফাহিম বলে, বুঝেছি, কথা বললে কথা শুনবে না। এই বলে উনি এক হাত দিয়ে আমার গাল চেপে ধরে আরেক হাত দিয়ে আমার মুখে খাবার দিয়ে বলে, চুপচাপ খেয়ে নাও, কথা বললে সারা রাত বারান্দায় দাঁড় করিয়ে রাখবো। এই কথা শুনে আমি কথা না বলে খেয়ে নিলাম। খাওয়া শেষ হলে আমি শুয়ে পড়ি। ফাহিম বলে, সকালের খারাপ ব্যবহারের জন্য সরি। আমি বললাম, ঠিক আছে, কিন্তু আপনার দেওয়া কোনো জিনিস আমি নেব না। ফাহিম অবাক হয়ে বলে, কেন কেন? আমি সরি বললাম তো। আমি বললাম, যেদিন আপনি নিজে থেকে ভালোবেসে জিনিস দেবেন, আপনার উপর আমার অধিকার থাকবে, সেই দিন আপনার দেওয়া জিনিসগুলো নেব। আমার কথা শুনে ফাহিম কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল। আমার কথাগুলো হয়তো কখনো সত্যি হবে না, তাই হয়তো কোনো উত্তর দিতে পারিনি। আমি আর কোনো কথা বাড়ালাম না, চুপচাপ ঘুমানোর চেষ্টা করলাম। একসময় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু ওনাকে ডাকলাম না, কারণ আজ ওনার অফিসের ছুটি, তাই পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমি রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা বানিয়ে ফেললাম। নাস্তা টেবিলে সাজিয়ে মা আর ওকে ডাকলাম। তারপর সবাই মিলে একসাথে নাস্তা করলাম।
দুপুর 12টার দিকে আমি বাচ্চাদের গোসল করিয়ে ছোট বাথটবের পানি ওয়াশরুমে ফেলতে যাব। হঠাৎ উনি কোত্থেকে আমার সামনে এসে পড়ে। আমি দেখতে না পেয়ে ওনার সাথে ধাক্কা খাই। যেহেতু বাথটবের পানি ফুল ছিল তাই আমি সামলাতে পারিনি, আমার হাত ফসকে পড়ে যায়। আমিও টাল সামালতে না পেরে পড়ে যেতে চাইলে উনি হাত ধরে ফেলে, কিন্তু শেষ রক্ষা হলো না। উনিও সেই পানিতে পা পিছলে আমাকে নিয়ে মেঝেতে পড়ে যায়। আসলে বাথটবে সাবান আর তেল মিশ্রিত পানি ছিল, যেটা মেঝেতে পড়ে পিচ্ছিল হয়ে গেছে। উনি আমাকে নিয়ে পড়ার সাথে সাথে আমরা একে অপরকে জড়িয়ে ধরি। ঠিক সেই মুহূর্তে ওনার ঠোঁট ছুঁয়ে যায় আমার ঠোঁটে। তখনই আমি শিহরিত হয়ে উঠি। আমার নিঃশ্বাস বড় বড় শ্বাসে পরিণত হয়েছে। পুরো শরীরে যেন আগুনের লাভা ছুটে বেড়াচ্ছে। উনি উঠতে গিয়ে আবার আমার উপর পড়ে যায়। ঠিক প্রথমবারের মতো ওনার ঠোঁট আবার আমার ঠোঁটে ছুঁয়ে যায়। আমি নিচে, উনি আমার উপরে, কিন্তু এমন কিছু হবে উনিও ভাবতে পারেননি। আমি নিজের মধ্যে না থাকলেও উনি ঠিক স্বাভাবিক ছিল। এবার উনি সাবধানে উঠে দাঁড়ালো, তারপর আমার দিকে হাত বাড়িয়ে দেয়। আমি না চাইতেও বাধ্য হলাম ওনার হাত ধরে উঠতে। লজ্জায় চোখে চোখ মেলাতে পারছিলাম না, কিন্তু ভয়ও করছিল যদি উনি ভুল বুঝে আমাকে বকা দেয় তাই। কিন্তু না, উনি আমার দিকে এক নজর তাকিয়ে চলে গেল ফ্রেশ হতে। আমি ভেবেছিলাম উনি আমাকে বকা দেবে। আসলে এখানে ওনার বা আমার কারোর দোষ ছিল না। যা হয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই হয়তো উনি আমাকে কিছু বলেননি। উনি ফ্রেশ হয়ে বেরিয়ে রেডি হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেল। আমিও ঘরে পড়ে যাওয়া পানি পরিষ্কার করে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। দুপুরে একসাথে সবাই খেতে বসলাম, কিন্তু আমি ওনার চোখে চোখ মিলাতে পারছিলাম না। তখনকার ঘটে যাওয়া ঘটনাটা বারবার মনে পড়ছে। উনি চুপচাপ খেয়ে দিয়ে রুমে চলে গেল। আমি বাচ্চাদের নিয়ে মায়ের কাছে চলে গেলাম। সারাদিন ওখানেই কাটিয়ে দিলাম। সন্ধ্যার দিকে কফি নিয়ে রুমে গিয়ে দেখি উনি খাটে হেলান দিয়ে বসে মোবাইল দেখছে। এই সময় উনি কফি খায়, এটা আমি জানতাম। আমি ওনার সামনে দাঁড়িয়ে কফিটা বাড়িয়ে দিতেই উনি কিছু না বলে নিয়ে নিল। কফিটা দিয়ে চলে আসবো, তখনই উনি বলে, এখানে বসো, কথা আছে। ওনার কথা শুনে বুকের ভেতরটা ধুক করে উঠল। না জানি কি বলার জন্য বসতে বলছে। আমি খাটের এক কোণে গুটিসুটি মেরে বসলাম। উনি আমার মুখের দিকে অপলকহীনভাবে তাকিয়ে আছে, চেহারায় স্বাভাবিক ভাব, কিন্তু উনি এভাবে তাকিয়ে থাকাতে আমার খুব অস্বস্তি হচ্ছে। আচমকাই চেহারায় পরিবর্তন হয়ে গেল। চোখ মুখ লাল করে হঠাৎ আমাকে ধমক দিয়ে যা বলল তার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। ভাবতে পারিনি উনি এমন কিছু বলবে আমাকে। মানুষ যে কিভাবে এত খারাপভাবে মানুষকে আঘাত করে তা ওনাকে দেখেই বুঝতে পারলাম। আচ্ছা, উনি আমাকে কি মনে করে? আমি খুব খারাপ মেয়ে? তা না হলে উনি বারবার আমাকে এভাবে অপমান করে কেন? এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।